আছে বৃষ্টি। 10টার দিকে বাদল বলে, আপু তোমার ক্ষুধা লেগেছে, তুমি কি কিছু খাবা? বৃষ্টি বলে, জি ভাইয়া আমার ক্ষুধা লেগেছে, তুমি যা দিবা আমি তাই খাবো। একটু অপেক্ষা করো আপু, আমি এখনই খাবার আনছি। বাদল নিচে চলে গেল বৃষ্টির জন্য খাবার আনতে। এদিকে সাগর বৃষ্টির কাছে এগিয়ে এলো। বৃষ্টির হাতটি ধরে বলল, এই মেয়ে, কে বলেছিল তোমাকে ভয় পেতে? তোমার এত কিসের ভয়? তুমি শুধু ভয় পাবে আমাকে, অন্য কাউকে নয়। সাগরের প্রতিটি কথায় যেন বৃষ্টির লোমকূপ দাঁড়িয়ে গেল, শক্ত হয়ে যাচ্ছিল। সাগর নামক মানুষটাকে প্রচণ্ড আকারে ভয় করে বৃষ্টি। বৃষ্টির ছোট্ট হৃদয় খুব পছন্দ করে সাগরকে, পাশাপাশি ভয়ও পায়। সাগর ভাবে, কেন ছোট্ট এই কিশোরীর মায়ায় পড়ল সে? কবে যে এই ছোট্ট কিশোরীকে ভালোবেসে ফেলেছে নিজেও জানে না। আজ থেকে প্রায় 2 বছর আগের কথা। একদিন বন্ধু বাদলকে ডাকতে তার বাড়িতে যায়। বাদল বাড়িতে না থাকায় বাদলের মাকে সাগর জিজ্ঞাসা করে, আন্টি বাদল কোথায়? বাদলের মা সাগরকে জানায় বাদল বাসায় নেই, তার বাবার সাথে বাজারে গিয়েছে। সাগরকে উদ্দেশ্য করে বলেন, তুমি বাবা বসো, বাদল এখনই চলে আসবে, আমি তোমার জন্য চা করে আনি। বাদলের মা চা করতে রান্নাঘরে চলে গেল। সাগর সোফায় না বসে দাঁড়িয়ে ঘরের চারপাশ দেখছিল। হঠাৎ তার কানে ভেসে আসলো মিষ্টি একটি সুরেলা কণ্ঠ। আর সেই কণ্ঠের উৎস ধরে সে শুনতে পেল সুন্দর গান। আর সেই গানের উৎস ধরেই খুঁজতে খুঁজতে সিঁড়ি বেয়ে ছাদে গেল। ছাদে যেয়ে দেখলো এক কিশোরী মেয়ে খোলা চুলে দাঁড়িয়ে মনের সুখে গান গাইছে। আর সেই গানের প্রত্যেকটি কথা সাগরের মন আস্তে আস্তে ভরিয়ে দিল। সাগর নিঃশব্দে দাঁড়িয়ে সম্পূর্ণ গানটি শুনল। আর যখন সেই কিশোরী পিছন ফিরে চাইলো, সাগরকে দেখা মাত্রই সে যেন ভয়ে আটকে উঠল। সাগর তার মায়া ভরা চোখ আর চাহনি দেখে নিজেকে মাতাল করে নিল। সাগরের মনে হলো এ কোন অপ্সরা তার সামনে। সে প্রেমে পড়েছে সামান্য একটি 12 বছরের কিশোরীকে দেখে। সাগরের মনে উথাল পাতাল ঢেউ শুরু হলো। সাগর তাকিয়ে রইল ছোট্ট কিশোরী বৃষ্টির দিকে। তার প্রথম ভালো লাগা, তার প্রথম ভালোবাসা। ধীরে ধীরে সাগরের মন ছোট্ট একটি ঘর করে নিয়েছে ছোট্ট মিষ্টি মেয়ে বৃষ্টি। আর বৃষ্টিকে পছন্দ করার সাগরের আরও একটি কারণ তার শান্ত স্বভাব। সাগর জানতো বৃষ্টি খুবই নরম মনের। সেই জায়গায় সাগর অত্যন্ত রাগী স্বভাবের ছেলে, আর এজন্যই বৃষ্টিকে তার আরও বেশি ভালো লাগতো। সাগর বাদলকে নিয়ে খাবার হাতে ব্যস্ত পায়ে হসপিটালের মধ্যে আসতে দেখে। তখন পিটপিট করে তাদের দিকে তাকিয়ে রয়েছে বৃষ্টি। বাদল খাবার আনার সঙ্গে সঙ্গে বৃষ্টিকে খাইয়ে দেয়। বৃষ্টি খাবার খাওয়ার পর বাদল আর সাগর খাবার খাওয়া শুরু করে। সাগর ঠিক বুঝতে পারে যে বৃষ্টি তার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। অল্প একটু বাঁকা চোখে দেখে মিষ্টি করে হাসি দেয় সাগর। আর বৃষ্টি নির্বোধের মতো তাকিয়ে থাকে আর ভাবতে থাকে এত বড় একজন মানুষ তাকে কিভাবে ভালোবাসতে পারে। আর বৃষ্টির অবুঝ হৃদয় এটা যেন বুঝতেই পারে না। ধীরে ধীরে বৃষ্টি সুস্থ হয়ে যায়। বৃষ্টি ফিরে তার নিজস্ব কাজ করবে। বান্ধবী তনয়া আজ তার বাসায় এসেছে, কারণ বৃষ্টি অসুস্থ থাকায় তার মা তাকে স্কুল কোচিং কোথাও যেতে দেয় না। আর মাত্র 2 মাস পর বৃষ্টির পরীক্ষা। এসে বলল, আরে দোস্ত তুই এখানে একা একা দাঁড়িয়ে আছিস? বৃষ্টি ঘুরে দাঁড়ালো। বৃষ্টির মন খুবই খারাপ। বৃষ্টি এক ধ্যানে তনয়ার দিকে তাকিয়ে রইল। তনয়া বুঝতে পারলো বৃষ্টির কোনো কারণে ভীষণ মন খারাপ। তনয়া বৃষ্টিকে জোর করে চেপে ধরল, বলল, দোস্ত তোর কি হয়েছে, প্লিজ আমাকে খুলে বল। বৃষ্টি একে একে সাগরের প্রতিটি কথা তনয়াকে খুলে বলল। তনয়া যেন মাথার উপর বাদ পড়ার মতো শুনে অবাক হলো। তনয়া অবাক হয়ে বৃষ্টিকে জড়িয়ে ধরে বলল, দোস্ত যাকে তুই এতদিন ধরে পছন্দ করিস নিজেই তোর কাছে তার মনের কথা বলেছে। বৃষ্টিকে সত্যি সাগর ভাইয়া এত পছন্দ করে? তনয়া নিজের জামার গলা উঁচু করে বলে, দেখেছিস দোস্ত, আমি তো বলতাম সব সময় যে হয়তোবা আমাদের এমপি সাহেব তোকে পছন্দ করে, কিন্তু তুই তো আমার কথা বিশ্বাস করতি না। তনয়ার কথা শুনে বৃষ্টি রাগ করে বলল, তোকে বলছি কি আর তুই চিৎকার করছিস? আচ্ছা ঠিক আছে, আর তোকে বিরক্ত করব না। কাল থেকে আমাদের স্কুল কোচিং সব কিছুতেই যেতে হবে, কারণ সামনে 2 মাস পরে আমাদের ফাইনাল এক্সাম। আর তাছাড়া তোকে ডেকেছে স্যার, তোকে ভালো করে সব বুঝিয়ে দিবে পড়াগুলো। আর এই কয়দিনে যা যা পড়া দিয়েছে সব তোকে দেখানোর জন্য এই দেখ আমি সবগুলো খাতা নিয়ে এসেছি। 2 বান্ধবী একসাথে নিচে চলে গেল। বৃষ্টির ঘরে বৃষ্টির মা 2 বান্ধবীর জন্য 2 বাটি নুডলস দুজনকে দিল। একসঙ্গে নুডলসের উপর হামলে পড়ল বৃষ্টি ও তনয়া, কারণ বৃষ্টি ও তনয়া দুজনেরই নুডলস খুবই বৃষ্টি ও তনয়া দুজনেই নুডলসের উপর হামলে পড়ে।
কারণ বৃষ্টি ও তনয়ার দুজনেরই নুডলস খুব পছন্দ। বৃষ্টির মুখে কোনো স্বাদ নেই, কারণ কয়েকদিন জ্বরের কারণে বৃষ্টি তেমন খেতে পারতো না। ঝাল ঝাল নুডলস বৃষ্টির কাছে খুবই ভালো লাগলো খেতে। অনেক দিন পর সকালবেলা বৃষ্টি ঘুম থেকে উঠে যাচ্ছে কোচিংয়ের জন্য। বৃষ্টি সব সময় বুঝতে পারতো তার পিছনে কেউ আসে, হয়তো বা কোনো ভূত, বা কোনো দিন সে বুঝতে পারতো না যে তার পিছে পিছে সাগরই লোক রাখিয়ে রেখেছে। বৃষ্টির পেছনে আর সে ছিল রবিন নামের একটি ছেলে। ছেলেটিকে সাগরই বৃষ্টির সম্পর্কে সমস্ত ঘটনার আপডেট দিত। যেহেতু সাগর ছিল একজন জনপ্রতিনিধি, তাই সে খুব কম সময় পেত বৃষ্টির খোঁজ খবর রাখার জন্য। তাই সে বৃষ্টির সম্পর্কে খোঁজ খবর নেওয়ার জন্য ছায়ার মতো একটি লোক সাগর রেখে দিয়েছিল বৃষ্টির জন্য। তনয়া এখনও আসেনি, আরও দেরি হয়ে গেছে আসতে। বৃষ্টির কাছে আসতে বৃষ্টি তনয়ার জন্য তার বাসার গেটের সামনে অপেক্ষা করছে। হঠাৎ দেখতে পায় সাগর দাঁড়িয়ে আছে। সাগর মূলত তাদের বাসায় আসছে, বাদলের কাছে। মাথায় হাত দিয়ে সাগর চিন্তা করতে থাকে, এই মেয়ে তাকে দেখলে কেন এত ভয় পায় আর এত কাঁপাকাঁপি করে কেন। সাগর ভাবে, আমি দূরে থাকতেই এই মেয়ের এত কাঁপাকাঁপি করে, না জানি আমি কাছে গেলে এর কি অবস্থা হয়। তনয়া এসে বৃষ্টির কাঁপাকাঁপি দেখে তার দৃষ্টি অনুসরণ করে সামনে যখন সাগরকে দেখে, সেও অবাক হয়ে যায়। তাদের দুজনের দৃষ্টি দেখতে দেখতে সাগর তাদের সামনে চলে আসে এবং তনয়াকে বলে, এই তোমার ইডিয়েট বান্ধবীটাকে কাঁপাকাঁপি করতে মানা করো, কাঁপাকাঁপি করা বন্ধ করতে বলো তনয়া। তনয়া তোতলাতে তোতলাতে বলে, জি ভাইয়া। তারপর তাদের পাশ ফিরে চলে যায়। সাগর বৃষ্টিদের বাড়ির ভেতরে যে বাদলের কাছে বাদল বাদল করে দুইবার চিৎকার করে ডাকার পরে বাদল বাহিরে চলে আসে। দুই বন্ধু মিলে একসঙ্গে চলে আসে পার্টি অফিসে। যেহেতু সাগর রাজনৈতিক পরিবারে সব কিছু তার নখদর্পণে, একজন ভবিষ্যৎ বড় নেতা হওয়ার জন্য প্রস্তুত ছিল। দাদা ভাইস চেয়ারম্যান ছিল, সেই গ্রামে নাতি যেন এখন এমপিতে দাঁড়ায়। সাগরের মনোভাব কেউ ভিতরে ভিতরে জানতো না। অনেক আগে থেকেই দলের সিনিয়র নেতাদের সঙ্গে কথাবার্তা চলতে থাকে। রাজনৈতিকভাবে জড়িত ছিল দলের সবচেয়ে সিনিয়র নেতার সঙ্গে। সিনিয়র নেতা তিনি মনে প্রাণে বিশ্বাস করেন সাগর একজন যোগ্য নেতা, কারণ তার নিষ্ঠাবান সাগরের পেছনে লোক লাগিয়ে রাখতেন এবং সাগরের সম্পর্কে সব সময় খোঁজ খবর রাখতেন। সাগরের সম্পর্কে শুনতেন সাগর গরিব দুঃখীর পাশে দাঁড়ায়, সাগর সব সময় অন্যায়ের প্রতিবাদ করে। সাগর প্রচণ্ড রাগী একটি ছেলে, কিন্তু সাগরের মনে ছিল অগাধ দয়া মায়া। এই সাগরকে তিনি খুবই পছন্দ করতেন। সাগর একজন সৎ ছেলে ছিল, পড়াশোনায় খুব ভালো ছাত্র। সে সব সময় ক্লাসে ফার্স্ট পজিশন ধরে রাখত। এটা মনে করেন একজন শিক্ষিত যুবককে যদি দেশের হাল ধরে অবশ্যই দেশের কল্যাণ হবে, তার গ্রামের কল্যাণ হবে। সাগরের বাবা এখনও জানতো না তার ছেলে ভবিষ্যৎ এমপি হবে বা মন্ত্রী হবে। চেয়ারম্যান আর ছেলে এমপি হবে এটা কেউই ভাবতে পারে না। সবাই ভাবতো দাদা রিজাইন করবে আর সাগর সেখানে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করবে। কিন্তু না, সে ভাইস চেয়ারম্যান না, সে সরাসরি মন্ত্রিত্ব পাওয়ার যে জায়গা সেটার জন্যই কাজ চালাচ্ছে গোপনে। সাগরের টার্গেট কিন্তু প্রথম থেকেই ছিল মন্ত্রীর চেয়ারের দিকে। এইভাবে দিন চলতে থাকে। সাগর প্রতিনিয়ত রাত 12টা-1টা পর্যন্ত তার ক্লাব ঘরে দলবল ছেলেদের সাথে ব্রিফিং দিতে থাকে, কাজ করতে থাকে, কোথায় কোন সমস্যা, কোন এলাকায় কতজন লোক লাগবে, কিভাবে বৈঠক দিতে হবে, সব কিছু সবসময় আলোচনা করতে থাকে। কারণ কিছুদিন পর নির্বাচনের প্রচারণা শুরু করতে হবে, আর সেই নির্বাচনে তাকে মনোনয়ন দেওয়া হবে কিনা তা নিয়েও তার সংশয় ছিল। কারণ বিরোধী দলের যে সাগরের ক্ষতি করতে পারে। আর পলকের বাবা ছিল এখনকার বর্তমান মন্ত্রী, আর এজন্যই পলক সবসময় চেষ্টা করছে টাকা খাইয়ে লোকজনকে কিনে নিতে। আর এই খবর যখন সাগরের কানে পৌঁছায়, সাগর চিন্তা করে এর একটি বিহিত করতে হবে। বাদল এই খবর শোনার সঙ্গে সঙ্গে ঘাবড়ে যায়, বলে, দোস্ত, এইভাবে চলতে থাকে তাহলে কিন্তু আমরা এই ইলেকশনে কিছুতেই জিততে পারবো না। সাগর শুধু বাদলের কথা শুনতে থাকে, কারণ সাগর যা ছক কষার সে মনে মনে সব প্ল্যান করে নিয়েছে। সিনিয়র নেতা যখন সাগরের সাথে কথা বলে, সাগর তাকে সেইভাবেই বুঝিয়ে দেয় যে সব দিক দিয়ে যোগ্য, কোনো দিক দিয়েই সে অযোগ্য নয়।
সাগরের ব্যবহারে, সাগরের কার্যকলাপে খুশি হয়ে উপর মহলে কথা বলে ভালোভাবে সাগরকে যাচাই বাছাই করে এমপি পদে নির্বাচনের জন্য সাগরকে নির্বাচিত করে। উপর লেভেল থেকে প্রস্তাব দেয়, মনোনয়নপত্র সাগরকেই দেওয়া হবে। সাগরের একটি মিটিং, সেই আগামীকাল কাদের মিটিংয়ের জন্য বাড়ির পাশের মাঠ আছে সেই মাঠটি নির্বাচন করে, আর সেই মাঠেই প্যান্ডেল তৈরি করে বড় আকারের মিটিংয়ের ব্যবস্থা করা হয়। বৃষ্টি ও তনয়া তাদের কোচিং শেষ করে যখন সেই মাঠের পাশ দিয়ে হেঁটে হেঁটে আসছিল, তখন তারা দেখছিল মাঠে একটি বিশাল আকারের প্যান্ডেল তৈরি করা হয়েছে। কৌতূহলবশত বৃষ্টি আর তনয়া এগিয়ে আসে। কিশোরী মন যা দেখে তা নিয়েই কৌতূহল হয়। তারা যখন ভিতরে সব কিছু দেখতে ব্যস্ত, বুঝতেই পারেনি কেউ একজন গভীর নয়নে তাকিয়ে তাদেরই দেখছে। রবিনের হাতে মিষ্টি দেখে গুটি গুটি পায়ে এগিয়ে যায় তনয়া, কারণ তনয়া মিষ্টি খুবই পছন্দ করে। কি ব্যাপার পিচ্চি ভাবির বান্ধবী, তোমরা এখানে? তনয়া বলে সে মিষ্টি খাবে। সঙ্গে সঙ্গে রবিন মিষ্টির প্লেটটা নিয়ে এসে তাদের সামনে ধরে। তনয়া সেখান থেকে টুপটাপ করে মিষ্টি খাওয়া শুরু করে, আর বৃষ্টি মাথা নাড়িয়ে জবাব দেয় যে সে খাবে না। তারপর দুজন যখন চলে আসতে বসে, তখন বৃষ্টির পেছনে তাকিয়ে দেখে তনয়া এখনও মিষ্টি খেতে ব্যস্ত। বৃষ্টি তনয়াকে ডাক দেয়, তারপর হাঁটা শুরু করে দুজনে একসঙ্গে। তনয়া আবার পিছু ফিরে প্লেট থেকে দুটো মিষ্টি নিয়ে খেতে ব্যস্ত। বৃষ্টি তনয়াকে ডাক দেয়, তারপর হাঁটা শুরু করে দুজনে একসঙ্গে। তনয়া আবার পিছু ফিরে প্লেট থেকে দুটো মিষ্টি নিতে যায়, আর বৃষ্টি এগিয়ে আসতে গেলে হঠাৎ করে ধাক্কা খেয়ে যায় সামনে দাঁড়িয়ে থাকা লোকটার সঙ্গে। বৃষ্টি ভাবে সে কোনো পাহাড়ের সাথে ধাক্কা খেলো। ধাক্কা খাওয়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি মাথা উঁচু করে দেখে যে সে কার সঙ্গে ধাক্কা খেলো। মাথা তুলে সাগরকে দেখে বৃষ্টি যেন অবস্থা খারাপ, কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছে। একটু আগে বৃষ্টির সাথে বাদলের দেখা হয়। বাদলের বৃষ্টিকে বাসায় যেতে বলে সঙ্গে সঙ্গে ডেকোরেশনের কাজের জন্য বাদল ভিতরে চলে যায়। আর এই দিকে ধাক্কা খাওয়ার দৃশ্য দেখে রবিন মিটমিট করে হাসছে। মিষ্টির প্লেট থেকে তনয়া মিষ্টি মুখে দিচ্ছে, আবার দুটি মিষ্টি দুই হাতে উঠিয়ে নিচ্ছে। রবিন আশ্চর্য হয়ে যায়, এই মেয়ে এত মিষ্টি খেতে পারে। তখন রবিন হাস্যকর করে বলে, আমার পিচ্চি ভাবির বান্ধবী, এত মিষ্টি পছন্দ, তাহলে আমাকেই বিয়ে করে ফেলো, তোমাকে মিষ্টিতে ডুবিয়ে রাখবো। তনয়ার গলায় মিষ্টি আটকে গেল। তনয়া হা করে রবিনের দিকে তাকিয়ে থাকে। এত বড় একটি ভাইয়া তাকে কি বলছে? ভাইয়া, তুমি আমাকে এসব কি বলছো? তুমি বুড়ো মানুষ হয়ে আমাকে বিয়ে করতে চাও কিভাবে? আকাশ থেকে পড়ল রবিন। সে তো তনয়ার থেকে বড়, তাই বলে সে তো আর সাগরের বয়সী না, সে সাগরের চেয়ে 4 বছরের ছোট। বৃষ্টি চুপচাপ যখন দাঁড়িয়ে আছে খাম্বার মতো, তখন একটু হেসে সাগর বলল, কি ব্যাপার ভিতুর ডিম, ভয় দেখছি শক্ত হয়ে গিয়েছ, কোনো কথা নেই? তারপর সুন্দর করে সাগর বলল, ভয় পেয়েছ? বৃষ্টি মাথা নাড়িয়ে এদিক ওদিক করে বলল, না। সাগর 2 আঙ্গুলে তার কপাল স্লাইড করতে করতে বৃষ্টিকে উদ্দেশ্য করে বলল, খবরদার মেয়ে, আজকে যদি ভয় পেয়ে জ্বর বাঁধিয়েছ, তাহলে তোমাকে পচা পুকুরে নিয়ে গিয়ে চুবিয়ে নিয়ে আসবো। সাগরের কথা শোনার সঙ্গে সঙ্গে তড়াক করে সামনের দিকে তাকায় বৃষ্টি। সাগরের দৃষ্টি দেখে হা হয়ে যায়। সাগর বৃষ্টির গভীর নজর দেখে অবাক হয়ে যায়, আর চিন্তা করে এর চোখে কি আছে। জানতে ইচ্ছা করে বৃষ্টির চোখের মধ্যে কি মেশানো আছে যে তার চেহারা দেখলে মাথা ঘুরে যায়। আস্তে আস্তে নিজের নজর নিচু করে সাগর। বৃষ্টি কোনো কথা বলে না। তনয়াকে ডাকতে থাকে বৃষ্টি। সাগরকে পাশ কাটিয়ে ধীরে ধীরে বাড়ির উদ্দেশ্যে রওনা হতে থাকে তনয়া ও বৃষ্টি। বাদল সাগরকে দেখে বলে, আরে দোস্ত, চলে এসেছিস? এদিকে আয়, অনেক কাজ বাকি আছে। তারপর হাতে হাতে সব বন্ধুরা মিলে কাজ শুরু করে। একবার পিছনে ফিরে তাকায় সাগর, ঠিক ওই টাইমে পিছন ফিরে তাকায় বৃষ্টি। সঙ্গে সঙ্গে দুজনের চোখাচোখি হয়ে যায়। ডেভিল মার্কা হাসি দেয় সাগর। আরও বেশি ভয় পেয় বৃষ্টি। সাগর মনে মনে চিন্তা করে, এই মেয়ে কি সব কিছুতেই ভয় পায়? ভিতুর ডিমের পাল্টানে আমি পড়লাম। সাগরের রাজনৈতিক কাজের চাপ খুব বেশি বেড়ে যাওয়ায় ওর পক্ষে বৃষ্টির জন্য সময় বের করা খুবই কষ্টসাধ্য বিষয় হয়ে গিয়েছে। তবুও বৃষ্টির খবর ঠিকই রাখে, কখন সে স্কুলে যায়, কখন সে কোচিংয়ে যায়। আজ রবিন খবর দিয়েছে বৃষ্টিদের কোচিংয়ের একটি ছেলে বৃষ্টিকে প্রপোজ করেছে, তাও আবার জোর করে ধমকে ধমকে। এই কথা শোনার পর সাগরের রাগ 7ম আসমানে গিয়ে পৌঁছায়।
রাগে ফেটে পড়ে, তারপর বলে ডিটেলস বলতে। রবিন বলতে শুরু করে, সকালবেলা বৃষ্টি ও তনয়া একসাথে কোচিংয়ে যায়। কোচিংয়ের কাছাকাছি আসতেই দুইটি ছেলে বৃষ্টি ও তনয়ার পথ রোধ করে। তারপর ছেলেটি বাইক থেকে নেমে আসে। বৃষ্টির সামনে গিয়ে বৃষ্টিকে সরাসরি বলে সে নাকি তাকে পছন্দ করে, সাথে এও বলে দেয় যদি বৃষ্টি তার প্রপোজাল অ্যাকসেপ্ট না করে তবে তাকে তুলে নিয়ে যাবে আর তার সম্মান নষ্ট করবে। একথা শুনে পিচ্চি ভাবি প্রচণ্ড ভয় পেয়ে যায়। যখন বলে ওঠে, ভাইয়া আমি এইসব পচা কাজ করতে পারবো না, আপনি আমাকে বাজে কথা বলেছেন, আমি আমার ভাইয়াকে বলে দিব। সঙ্গে সঙ্গে ছেলেটি একটি ধমক দিয়ে বলে ওঠে, তোর ভাইয়াকে তো আমি দুনিয়া থেকে 1 মিনিটে বিদায় করে দিতে পারি। আমি কে জানিস? আমি হলাম মন্ত্রীর বোনের ছেলে। তোর ভাইকে সরাতে আমার সময় লাগবে মাত্র 1 মিনিট। কি করবি, আমার হাতের গোলাপ ফুল নিবি নাকি তোর ভাইয়ের লাশ দেখবি? ছেলেটির কথায় বৃষ্টি একেবারেই কেঁদে দিল। চলবে, কিশোরী শুধুই আমার। আচ্ছা ফাইমের বাপ, তুমি দেখলে আমি কতবার ধরা খেলাম, কতবার আটকে গেলাম, তোমার কিটা এখন বাথরুমে দাঁড়িয়েছে দিলে তো কমটা করে। তো এখানে কি কমন বাথরুম নাই? একটু হিদায়ত জ্ঞান করা লাগে না? ফাইমের সাথে ঝগড়া লাগতেছে ডেলি, ওই শব্দ দরজার শব্দ, পানি, আমি আবার পানি, তুমি সাইড থেকে টপটা পড়ছে, আমি এবার গেলাম ওটা বন্ধ করে, সব উঠেছে, চলবে না না? তুমি জানো যে একটু হলেই ঢুকে যায়, আমি জোরে জোরে করছি যাতে তুমি না ঢোকো, তাও ঢুকলে কেজি গেটের শব্দ, এটার শব্দ হয় না, এইভাবে হয় না, আমি চেষ্টা করলেও কিচ্ছু করতে পারবো না। আরেকজন তো এখন খেপি। বাবু একটু বাড়াও, খোপের থেকে বাড়াও, বাড়ায় না রে শালা, আমি কষ্টই বিক্ষা, ফাইমও হেল্প করে না আর ফিনু তো জানি শুনেও অজা। এই ফাইমিটা একটু শিখা দিলে ওইটার মতো এটাই তার ডাকবো না, কিন্তু এই ফোনটা হচ্ছে অজাইতে ফোন, আমি এই ফোনে পারি না। আবল তাবল চলতেইছে, বন্ধ হয়ে গেছে আবার। শেষ হওয়ার পরে অনেক আবল তাবল ঠেকার পারতেছি না, মেলা কথা মতো ঠিক আছে আবল তাবল, আমি কেমনি করে ঠেকাবো? শেষ হয়ে গেছে তারপরে এইসব কীর্তি হবে।